আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে। আজকের আলোচনায় থাকছে থানা ব্যারাকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের মতো একটি চাঞ্চল্যকর ঘটনা, রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ নিয়ে চলমান সংশয়, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং ডাকসু নির্বাচনের উত্তাপের মতো সব গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই একটি অত্যন্ত উদ্বেগজনক খবর নিয়ে কথা বলবো। দৈনিক মানবজমিনের প্রথম পাতার শিরোনাম, থানা ব্যারাকে পুলিশ সদস্যকে ধর্ষণ। এই খবরে বলা হয়েছে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভেতরেই এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত আরেক পুলিশ সদস্য সাফিউর রহমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে থানার দ্বিতীয় তলার নারী ব্যারাকে। অভিযোগ কেবল একবারের নয়, ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ৬ মাস ধরে অভিযুক্ত সাফিউর ওই নারী সদস্যকে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগী নারী সদস্য এর প্রতিকার চেয়ে গত ৫ দিন ধরে ঘুরেও মামলা করতে পারেননি এবং শেষ পর্যন্ত আত্মহত্যার চেষ্টাও চালান। অভিযোগ উঠেছে, খোদ থানার ওসি এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মানবজমিন অভিযুক্ত কনস্টেবল সাফিউরের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই কথা বলতে রাজি হননি এবং ফোন কেটে দেন। অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন, ভুক্তভোগী নারী তার কাছে কোনো অভিযোগ করেননি এবং বিষয়টি এখন এসপি দেখছেন। তবে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান দাবি করেছেন, থানা ব্যারাকে এমন ঘটনা ঘটার সুযোগ নেই। তিনি জানিয়েছেন, বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে এবং এর পিছনে প্রেম ঘটিত কোনো বিষয় আছে কিনা বা কাউকে ফাঁসানো হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবার একটু রাজনৈতিক খবরের দিকে নজর দেওয়া যাক। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জুলাই সনদ নিয়ে আগস্টেও সংশয়। প্রতিবেদনটি বলছে, জুলাই সনদের সমন্বিত চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ফলে আগস্ট মাসের মধ্যে এর কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো সনদের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি তুলেছে। এ প্রসঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াজ বলেছেন, দলগুলো লিখিত মতামত দিলে তা বিবেচনা করা হবে, তবে তিনি এখনও কোনো অনিশ্চয়তা দেখছেন না। গতকাল বিকেল ৪টার মধ্যে দলগুলোকে মতামত জমা দিতে বলা হলেও মাত্র কয়েকটি দল তা জমা দিয়েছে। জামায়াতে ইসলামী ও এনসিপির মতো দলগুলো এখনও মতামত দেয়নি এবং আরও ৫টি দল সময় চেয়েছে। তাই কমিশন বাকি দলগুলোকে মতামত জমা দেওয়ার জন্য ২২ আগস্ট পর্যন্ত নতুন সময় দিয়েছে। মতবিরোধের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে, বিএনপি ও সমমনা দলগুলো জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে নারাজ। অন্যদিকে এনসিপি সনদের বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা চায়। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। কালের কণ্ঠের প্রথম পাতার একটি শিরোনাম বলছে, আবারও রোহিঙ্গা ঢুকছে কক্সবাজারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং দেশটির সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় রোহিঙ্গারা আবারও বাংলাদেশমুখী হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আসা রোহিঙ্গারা কলাগাছের ভেলায় চড়ে নাফনদ পাড়ি দিয়ে উখিয়ার ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। সীমান্তে এখনও বিপুল সংখ্যক রোহিঙ্গা জড়ো হলেও তারা ব্যাপক হারে ঢুকতে পারছে না। তবে যারা সম্প্রতি এসেছেন তারা দালালের মাধ্যমে ধাপে ধাপে নৌপথে টেকনাফে অনুপ্রবেশ করেছেন। শরণার্থী রান ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী সম্প্রতি নতুন করে ১,২৪,১২৮ জন রোহিঙ্গার অনুপ্রবেশের তথ্য রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আগামী ২৫ আগস্ট কক্সবাজারে সফরে যাচ্ছেন বলে জানা গেছে। সেখানে তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করতে একটি বৈঠকে অংশ নেবেন, যা আগামী মাসে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবার কথা বলা যাক। দৈনিক সমকালের প্রথম পাতায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেনের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম, ইতিহাসের উপর মব আক্রমণ চলছে। অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে নেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, আগের সময়ের তুলনায় আমরা নিঃসন্দেহে এখন ভালোই আছি। গত বছর জুলাই আগস্টের মতো সাধারণ নাগরিক ও শিশুদের উপর নির্বিচারে গুলি চলার মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি। তবে তিনি এও মন্তব্য করেন যে ৫ই আগস্টের পরও অনেকে প্রতিহিংসামূলক আক্রমণের শিকার হয়েছেন। তার ভাষায়,
প্রান্তিক জনগোষ্ঠীর উপরও আক্রমণ হয়েছে এবং সেই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া দরকার ছিল। এবার রাজধানী ঢাকার একটি উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গে আসি। দেশ রূপান্তরের প্রধান খবর, মেট্রো রেলের নকশা ভেঙে বিলবোর্ড। এতে বলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি মেট্রো রেলের নিচের জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে মূল নকশা পরিবর্তন করে ডিজিটাল বিলবোর্ড স্থাপন শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এতে শুধু মেট্রো রেলের সৌন্দর্যই নষ্ট হবে না, এটি শহরের পরিবেশের জন্যও বড় বিপর্যয় ডেকে আনবে। এর ঠিক বিপরীত চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। তারা তাদের এলাকার পিলারগুলোতে দৃষ্টিনন্দন গ্রাফিটি এঁকেছেন এবং পরিবেশের কথা ভেবে এই ধরনের বিলবোর্ড স্থাপনের কোনো পরিকল্পনা করছেন না। তীব্র সমালোচনার মুখে ডিএসসিসি আপাতত বিলবোর্ড স্থাপনের কাজ স্থগিত রেখেছে। বিশেষজ্ঞরা আরও বলছেন এই বিলবোর্ডগুলি চালকের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে এবং এর তীব্র আলোক ঝালকানি সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে। রাজধানী থেকে সোজা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রথম আলোর প্রধান খবর অনুযায়ী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে 5টি প্যানেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করায় ক্যাম্পাসে এখন পুরোপুরি নির্বাচনী আমেজ। গতকাল জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এবং বামপন্থী কিছু সংগঠনের যৌথ প্যানেল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর আগে প্রতিরোধ পরিষদ সহ আরও কয়েকটি প্যানেল ঘোষিত হয়েছিল। শিক্ষার্থীদের মতে এবারের নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস এই 3টি শীর্ষ পদে মূল লড়াই হবে মূলত 5টা প্যানেলের মধ্যে। এগুলো হলো ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পরিষদ, স্বাতন্ত্র্য শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। কারণ হিসেবে বলা হচ্ছে এই প্যানেলগুলোর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এবং আন্দোলন সংগ্রামের অনেক পরিচিত মুখও এসব প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার একটু আন্তর্জাতিক সম্পর্কের দিকে নজর দেওয়া যাক। বণিক বার্তার একটি গুরুত্বপূর্ণ শিরোনাম বলছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে কুনমিং। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এখন ভৌগোলিক অবস্থান, ব্যবসা এবং কূটনীতির কারণে বাংলাদেশের জন্য একটি কৌশলী কেন্দ্রে পরিণত হচ্ছে। বিশেষ করে চিকিৎসার জন্য ঢাকা থেকে মাত্র সোয়াগুলি ঘণ্টার ফ্লাইট দূরত্বের এই শহরটি একটি নতুন গন্তব্য হয়ে উঠছে। ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুরের বিকল্প হিসেবে অনেকে এখন কুনমিংকে বেছে নিচ্ছেন, বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও নিউরোর মতো জটিল রোগের চিকিৎসার জন্য। চীন সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য গ্রিন চ্যানেল ভিসা সুবিধাও চালু করেছে। সাবেক রাষ্ট্রপতি হুমায়ুন কবিরের মতে ভারতে যাতায়াত কমে যাওয়াতে মানুষ এখন চিকিৎসা, পর্যটন ও কেনাকাটার জন্য কুনমিংকে বেছে নিচ্ছেন। সম্প্রতি কুনমিংয়ে চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা শহরটির কূটনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ইংরেজি দৈনিক নিউ এজ এবং অন্যান্য পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম বন্ধের জন্য ঢাকা দিল্লিকে অনুরোধ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার খবরটি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় এবং ভারত তার ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করার অনুমতি দেয় না। সবশেষে দেশের অভ্যন্তরীণ একটি তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলবো। দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর, সাদা পাথর লুটে প্রশাসনিক কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত। সিলেটের ভোলাগঞ্জে নজিরবিহীনভাবে সাদা পাথর লুটের ঘটনায় সরকারি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। গতকাল সিলেটের বিদায়ী জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া 7 পৃষ্ঠার প্রতিবেদনে 10টি সুপারিশ করা হয়েছে। তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা কমিশনার পদ্মাসন সিংহ জানিয়েছেন, সুপারিশের মধ্যে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।